পৃথিবীতে এমন কোন ভূখণ্ড আছে কিনা যে ভূখণ্ডে একই দেশে এমন চুক্তি করা হয় যেই চুক্তি বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীর যে কোনো সার্বভৌমত্বের কনসেপ্টের বিরোধী, ধারণার বিরোধী। 1997 সালের 2রা ডিসেম্বর যেই শান্তি চুক্তি নামক চুক্তিটি করা হয়েছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের তামাম রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন এই চুক্তি দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই চুক্তি দেশের সংবিধান বিরোধী এবং এই চুক্তি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 16 বছর যেই ফ্যাসিস্ট সরকার এই দেশকে জাহান্নামের অগ্নি গর্ভ হিসেবে বরেণ্য রাজনীতিবিদ, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, সভাপতি, উপস্থিত আলোচকবৃন্দ, সামনে উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি আলোচনা শুনছিলাম পার্বত্য চট্টগ্রামের বৈষম্য নিয়ে। তো এই বিষয়ে কথা বলবার জন্য আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে আমরা কথা শুনবো। আমি শুধু একজন সংবাদকর্মী হিসেবে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যেটিকে বলা হয় বাংলাদেশের, আপনারা শুনেছেন যে বাংলাদেশের ভূস্বর্গ। এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা একটা চুক্তি কেন করতে হলো? সেটি তো বাংলাদেশেরই একটি অংশ, তাদের জন্য আবার একটি আলাদা চুক্তির প্রয়োজন হবে কেন? এটি তো আমাদের কাছে প্রশ্ন। যখন এই চুক্তিটি হয় তখন থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়ে আসছে। এই চুক্তি দিয়ে কি বোঝানো হয়েছে? বৈষম্যগুলো চিহ্নিত করে সেটা যদি সকল জনগণের কাছে সারা বাংলাদেশে প্রচার করে এবং বিভিন্ন স্মারকলিপি আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে এটা দাবি আদায়ের জন্য পেশ করে, আশা করি এই বৈষম্যগুলো দূর হবে এবং সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে এদেশের রাজনৈতিক বড় দলগুলো, বিএনপি, জামাত সহ অন্যান্য সকল রাজনৈতিক দল, তাদের সমর্থন এবং আরো অন্যান্য যে সমস্ত ব্যক্তিত্ব আছে এবং হিলটেক সম্পর্কে জানেন, তাদেরকে যদি ঐক্যবদ্ধ করি তাহলে আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আশা করি আমরা বেশি কিছু না বলে বৈষম্য দূরীকরণের জন্য সকল এলাকায়, বিশেষ করে আজকে যে রাষ্ট্র সংস্কার হচ্ছে সেখানে পার্বত্য চট্টগ্রামের সংস্কারের প্রতি গুরুত্ব দেওয়া এবং চাপ দেওয়ার জন্য আমি সকলকে সবচেয়ে বেশি আমি আনন্দিত যে সাংবাদিক বন্ধুরা দীর্ঘ সময় ধরে পার্বত্য চট্টগ্রাম ইস্যুকে গুরুত্ব দিয়ে আমাদের বক্তব্য শুনছেন। আমি আশা করব আপনাদের পত্রিকার ছোট্ট একটা জায়গা যেন আমাদের এই আজকের এই প্রোগ্রামটা পায়, এ ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি। আসলে বক্তৃতা যা হয়েছে কোনো কথাই বাদ নাই। একটা কথা আছে, সারা অঙ্গে ক্ষত ওষুধ দিব কত, এই যে একটা প্রবাদ আছে। পার্বত্য চট্টগ্রামে কোনো কিছুই নাই, সেখানে কোনো সাধারণ মানুষের কোনো অধিকার নেই। একটা মানুষ বাংলাদেশের সংবিধানে আছে, যিনি ভোটার হবেন তিনি ভোট পাবেন, ভোট যিনি দিতে পারেন তিনি প্রার্থী হতে পারেন, তিনি দায়িত্বশীল হতে পারেন। এই সাধারণ আইনটাও পার্বত্য চট্টগ্রামে নাই। এটার কারণ হলো আসলে এই ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্রের ফসল। বাংলাদেশ থেকে এই পার্বত্য অঞ্চলে 1/10 বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য একটা সুগভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা যে কোনো জায়গায় একটা মানে কোনো সমাধান করতে গেলে বিশিষ্ট লোকেরা সালিশ করে সমাধান করে। শান্তু লার্মা
পার্বত্য চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী, আর এই সন্ত্রাসীর সাথে সমঝোতা করেছে সরকার। শান্তি চুক্তি নয় পর্যন্ত অশান্তির বীজ বপন করেছে সেখানে। কাজেই আমরা আজকে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামকে যদি বাংলাদেশের অংশ হিসেবে রাখতে হয় তাহলে শান্তি চুক্তি বাতিল করতে হবে। সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনেক ব্যাপারেই তারা সিদ্ধান্ত নিচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়ে দেশের সন্তানেরা, আমাদের ছেলেরা আজকে আপনাদেরকে আমাদের দায়িত্ব পালন করার জন্য দিয়েছি। এই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের 1/10 যেখানে আজকে বৈষম্যের পাহাড় জমেছে, এই পাহাড় উচ্ছেদ না করলে যারা জীবন গুরুত্বপূর্ণ জায়গায় এবং বিনিময় সবার সম্মানিত সভাপতি, আমি অত্যন্ত ভালোবাসি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মেহনতি মানুষেরই কণ্ঠস্বর জনাব ইয়াকুব আলী চৌধুরী শেখ, সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব অধ্যাপক আসরুল্লাহ আবির, জনাব আব্দুল সালাম আজাদ, বিশিষ্ট লেখক, বিশিষ্ট সংগঠক এবং রাজনীতিবিদ, খাগড়াছড়ি জেলা জামাত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মোমেন সাহেব সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আসলে আজকে রাজধানীর বুকে ঢাকা প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। পার্বত্য চট্টগ্রাম শুধু হুমকির মুখে নয়, আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামও এখন হুমকির সম্মুখীনে পড়ে গিয়েছে। তার জ্বলন্ত আপনারা পদক্ষেপ দেখতে পাচ্ছেন, সেটা হলো যে ইসকনের মাধ্যমে শুধুমাত্র একজন কর্মচার্যকে গ্রেপ্তারের প্রতিবাদ করতে গিয়ে, তাকে তো হিন্দু হিসেবে গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী একটা মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের প্রতিবাদে যেইভাবে করে তাণ্ডব চট্টগ্রাম শহরের আদালতে চালিয়েছে, যার কারণে একজন বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিম যেভাবে হত্যা করেছে, আজকে সারা বাংলাদেশ আমরা চিন্তিত। এবং যে তাণ্ডবটা চট্টগ্রাম আদালতে চালিয়েছে, আজকে প্রায় সেই দিন থেকে 25 তারিখ থেকে শুরু করে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় প্রতিদিন এক এক করে সবাই যাচ্ছেন, আমরাও তাদের সাথে মত বিনিময় করছি। এই জন্য এখন শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, আমাদের পুরো চট্টগ্রাম নিয়ে বন্দর সহ বিশাল একটি হুমকির মুখে আমরা পড়েছি। পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমি দীর্ঘ প্রায় 1991 সাল থেকে আমাদের তৎকালীন বিএনপি সরকারের আমলে সম্মানিত কর্নেল অলি শেখ মাননীয় যোগাযোগ মন্ত্রী ছিলেন। আপনারা তো জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্বত্য চট্টগ্রামকে যদি একটি বিশেষভাবে পরিকল্পনা না নিতেন, তাহলে আমার মনে হয় আমরা এখন আর পার্বত্য চট্টগ্রামে কথা বলার কোনো সুযোগ হতো না। আমি আজকে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে 91 থেকে 2007 সাল পর্যন্ত দুইবার সরকারের আমলে প্রায় আমরা 18 বারের অধিক আমরা এই সমস্যার সমাধানের উদ্যোগ করেছি। খাগড়াছড়ি সার্কিট হাউসে আলোচনা ভঙ্গ করে রাগ করে চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত আমাকে দিয়ে সন্তুলার মাকে হেলিকপ্টারে করে ত্রিপুরার বর্ডারের কাছাকাছি ওখান থেকে
ওনাকে আবার খাগড়াছড়িতে নিয়ে এসে আলোচনা শুরু করেছিলাম। আজকে 97 সালে চুক্তি হয়েছে, আর আপনারা বৈষম্যের কথা বলেছে। আসলে এখন তো টোটাল পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা জাতীয়ভাবে যদি চিন্তা না করি, তাহলে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম, বিশেষ করে 36শে জুলাই মানে 5ই অগাস্টের পরিবর্তনের পর আমাদের পার্শ্ববর্তী দেশ, ওনাদের সাথে আমাদের অনেক চুক্তি হয়েছে। 18 বছরে পানি চুক্তি হয়েছে, বিদ্যুৎ চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি হয়েছে। ত্রিপুরার সাথে আমাদের বিশেষ করে ব্যবসা নিয়ে যে চুক্তিগুলো হয়েছে, আপনারা এখানে যারা বসে আছেন হয়তো ইয়াকুবুল চৌধুরী ভাই জানতে পারেন, আজকে প্রায় 100 দিনের 4 মাসের কাছাকাছি হলো আমি সম্মানিত উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদের সবার সাথে সেদিন পরশু সার্কিট হাউসে ভূমি মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, সেখানেও বলেছি আপনাদের ভূমি ব্যবস্থার ব্যাপারে। এমনকি চট্টগ্রামের ভূমি ব্যবস্থাও তো এখন যে অবস্থায় আছে, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থা সহ আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা তো তাদের সাথে বন্ধুত্ব রেখেই চলতে চাই। আমরা শুধুমাত্র মাতব্বরিটা বাবুগিরিটা আমরা মানতে পারছি না। 18 বছরে আপনারা যারা ক্ষমতায় ছিলেন যেই চুক্তিগুলো করেছেন, অত্যন্ত চিন্তিত উপদেষ্টা মহোদয়েরা। প্রতি 2 দিন পর পরই তো ঢাকায় এসে ওনাদের সাথে সাক্ষাৎ হয়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বলে ফেলেছেন, আদিবাসী। এই বিষয়টা নিয়ে আমরা ওনার সাথে আলাপও করেছি। তথ্য উপদেষ্টা নাইট সাহেবের সাথেও অনেকে আমাকে দেখেছেন, ওনার সাথেও প্রায় 1.5 ঘন্টা বৈঠক করে আদিবাসী এই শব্দটা বলার কারণে আমি এটা ওনাদের কাছে বলেছি যে এটা আপনি আঘাত করেছেন আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা যারা সেখানে রয়েছি। আমি তো এতটুকু বলেছি যে আপনারা যে পাহাড়ি অপাহাড়ি এই শব্দটা তো আমার মনে হয় দ্বিধা বিভক্তি করার জন্য যথেষ্ট। আমরা সবাই পার্বত্য চট্টগ্রামেরই অধিবাসী। পার্বত্য চট্টগ্রামে আমরা যারা আজকে বসবাস করি, আমরা যেমন 1000 বছর ধরে বাঘ ভাল্লুক পরিবেশের সাথে যুদ্ধ করে সেখানে বসবাস করেছে, আমাদের যারা বাঙালি আমরা যারা রয়েছি মুসলমান হিন্দু, তারাও তো 1000 বছর ধরে, আমি সম্মানিত বর্তমান উপদেষ্টাদের কাছে বলেছি যে 1000 বছর ধরে তারাও বাঘ ভাল্লুক চাষাবাদ সংগ্রাম করেই সেখানে টিকে রয়েছে। তা আপনারা তাদেরকে আবার বিশেষ জাতি বলবেন, পাহাড়ি জাতি বলবেন, আর আমাদেরকে অপাহাড়ি বলবেন, এটাতেই তো প্রথম আঘাতের মাধ্যমে আমাদেরকে নিঃশেষ করা হচ্ছে। এই জন্য আমি স্পষ্টভাবে বলেছি আমাদের সম্মানিত খনিজ, গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং আমাদের সেতু মন্ত্রী আমাদের সম্মানিত ফজলুল কবির খানকে চট্টগ্রাম সার্কিট হাউসেও বলেছি, এখানেও বলেছি যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা যদি সমাধান না করেন তাহলে আপনারা চট্টগ্রামও কিছুদিনের মধ্যেই এমন সমস্যা বিরাজ করবে যে আমরা টিকে থাকাটা বড় কষ্টকর হয়ে যাবে। ইনসার্জেন্সি একটা কর্মসূচি এই চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলটাতে সৃষ্টি হবে। তো আমি আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, আমি বক্তব্য না রেখে ইতিহাস সবার জানা আছে, সবার সাথে যারা বক্তব্য রেখেছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে গবেষক আছেন, অধ্যাপক আছেন, সাংবাদিক আছেন, আইনজীবী আছেন। এখন আমাদেরকে কিভাবে পার্বত্য চট্টগ্রামটা আমরা বাঁচাবো সেই পদক্ষেপ নেওয়া উচিত। এই জন্য প্রথম যে কাজটা করা দরকার সেটা হলো যে সম্মিলিতভাবে আজকে যেভাবে করে আজকে একটা প্রোগ্রাম করেছে, এটার মেসেজ তো অবশ্যই আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের কাছে অবশ্যই যাবে। আমি হয়তো আজকে তো থাকতে পারবো না, চলে যাব, 2-1 দিন পরে আসবো। আমাদের সম্মানিত বিশেষ করে গ্যাস, খনিজ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উনি তো আদানির সাথে বিদ্যুতের যে চুক্তি হয়েছে সেটার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে, এটা তো স্বাধীনতার 53 বছরে কোনো সরকার নিতে পারে নাই। আপনারা বর্তমানে ইন্টেরিয়াম গভর্নরের ব্যাপারে হয়তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনেক কিছু
ব্যাপারে গ্যাপ রয়েছে। বর্তমান 120 দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সরকার যেই পদক্ষেপগুলো নিয়েছে 53 বছরের পুরো সরকার এই পদক্ষেপগুলো নিতে পারে না। বিদ্যুতের ব্যাপারে বলেন, পানির ব্যাপারে বলেন, ভারতের বাণিজ্য চুক্তির ব্যাপারে বলেন, জাতিসংঘের মধ্যে ডক্টর ইউনূস সাহেব আমার সম্মানিত একজন অধ্যাপক, ভাই আপনার নামটা কি যে আপনি হ্যাঁ জাকির হোসেন অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। আপনাদের মধ্যে যারা আছেন এবং আরো অন্যান্য বিজ্ঞজনরা আছেন, যারা মুজাহিদ সাহেব আছেন, আরো অন্য যারা আছেন, তারা ইমিডিয়েটলি প্রধান উপদেষ্টার সাথে আপনারা প্যাশন হিয়ারিং অর্থাৎ ডায়লগ 2 ঘন্টার জন্য, কারণ ওনার কাছে অনেক কিছু গ্যাপ আছে, ফজল কবির খান সাহেবের সাথে অনেক গ্যাপ আছে। ওনারা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে, আমি আমার মতো নগণ্য একজন রাজনৈতিক কর্মী 18 বার বৈঠক করার পরেও ইন্ডিয়াতে শরণার্থী আনার কমিটিতে, যেটা আমাদের চৌধুরী সাহেবের জানে, আমরা প্রায় 7টা জনসভা করেছি, শরণার্থীদেরকে নিয়ে এসেছি। তো এই সমস্যাটা অত্যন্ত গভীর। আপনারা মনে করবেন না এটা আমাদের ন্যাশনাল প্রবলেম, না, এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম এবং ইন্টারন্যাশনাল সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে জড়িত রয়েছে জাতিসংঘ এবং এই সমস্যার সাথে বাংলাদেশের পাহাড়ের এখানে একজন বলেই ফেলেছেন যে ওরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো ওরা খ্রিস্টান বানাইতে পারলে আপনারা কেন পাচ্ছেন না? তো আপনারা যে পাচ্ছেন না সেটার ব্যাপারেও তো সরকারের নলেজে কিছুই নেই। এই বিষয়টা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনারা তো সবাই স্বীকার করবেন, বাংলাদেশে আমার মনে হয় নোবেল বিজয়ী বিশ্বের শ্রেষ্ঠতম মানুষ হিসেবে 82 বছর বয়সে 120 দিনে যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছে, ওনার কাছে আপনারা সবাই বিজ্ঞজন 10-12 জনের একটি ডেলিগেট গিয়ে ওনার কাছে ভালো করে যদি আমরা বোঝাতে পারি এবং ওনাকে ফাইলটা, যেহেতু উনি জাতিসংঘ জাতিসংঘে যে বক্তব্যটা রেখেছেন, এটা তো আপনারা সবাই জানেন। আমার মনে হয় অনেক রাষ্ট্রপতি ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে জাতিসংঘের মধ্যে আমার মনে হয় ডক্টর ইউনূস যা ভাষণ দিয়েছে, অতীতের কোন রাষ্ট্রপ্রধান এই ভাষণ দিতে পারে নাই এবং দেয় নাই। জাতিসংঘে আপনাদের এই বক্তব্য শেষের দিকে আদিবাসীর এই উনি অবশ্য আদি শব্দ ইউজ করে নাই, পার্বত্য চট্টগ্রামের ইনসার্জেন্সি অর্থাৎ সেখানে অস্ত্রধারী যে বসবাস করছে, এটা তো জাতিসংঘ উনি তুলে ধরেছে। এটা তো আমাদের জন্য বিরাট পাওনা। আপনার 18 বছরের প্রধানমন্ত্রী জাতিসংঘের মধ্যে 2 বার বক্তব্য রেখেছে, শুধু কি রাজাকার, আলবদর, সন্ত্রাসী, মৌলবাদ, এরাই দেশটা রেখেই ফেলতেছে। একমাত্র ব্যক্তি ডক্টর ইউনূস আজকে ন্যাশনালকে ঐক্যবদ্ধ করার জন্য, উনি অতীতে 53 বছরের কোনো একবারও দেখেছেন যে জাতীয় ঐক্যের জন্য বৈঠক? আজকে ডক্টর ইউনূস সাহেব সেটা করেছেন। এই জন্য পার্বত্য চট্টগ্রামে আপনারা আমাদের বান্দরবান জেলা আমির সাহেব তো দাবিয়ে দিয়ে ফেলেন 10টা, ভাই দাবি কার কাছে দিচ্ছি? এখন এই দাবি দিয়ে তো কোনো কাজ হবে না। আপনারা ইমিডিয়েটলি সম্মানিত জেলা আমিরেরা আছেন এবং আপনারা বিজ্ঞজনরা আছেন, অনেকে আলোচনা করেছেন ইমিডিয়েটলি, অর্থাৎ আমি বলবো যে আজকে 7 তারিখ এই মাসের মধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আপনারা একটা বৈঠক চান, বৈঠক করে ওনার কাছে বক্তব্য পার্বত্য চট্টগ্রামে আপনারা যে যতই বলুন না কেন, ইন্টারন্যাশনালি এটা একটা ইনসার্জেন্সি, অর্থাৎ ইন্ডিয়া সশস্ত্র ক্যাডারদের সেখানে বিশাল একটি পাহাড় গড়ে উঠেছে এই পার্বত্য চট্টগ্রাম। এই জন্য এই বিষয়গুলো এখনো আমাদের উপদেষ্টা মহোদয়রা জানে না, এগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। এরপরে আপনারা যেটা বলতেন সেনা ক্যাম্প স্থাপন, এটা কোনো বিষয় না। আপনি আমাদের চৌধুরী সাহেবের নাম তো আগের জিওসির কাছে আমি নিজেই দিয়েছি, বা আমাদের রাঙ্গামাটি জেলা আমির শেখ আপনার নামও নিজে পাঠিয়েছেন। আর আমাদের পৌরসভার চেয়ারম্যানের ব্যাপারে অলরেডি বৈঠকও হয়েছে, বাঙালিদেরকে দেওয়ার জন্য চাচ্ছে। কিন্তু আমরা তো সেনা বাহিনীর ক্যাম্পগুলো যে প্রত্যাহার হয়েছে, এটা এস্টাবলিশ করার জন্য কি আমরা আজ পর্যন্ত আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে কোনো দাবি দিয়েছি? সেনাবাহিনীরও তো চাচ্ছে সেখানে ক্যাম্প করার জন্য।
ইন্টারন্যাশনাল চাপের কারণে ওরা ক্যাম্পগুলো বন্ধ। এই জন্য আমি বলবো ইন্টেরিয়ার গভর্নমেন্টকে আপনারা প্ল্যান দিয়ে ডিজাইন করে আপনারা বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এখানে যেখানে ক্যাম্প করা দরকার আমাদেরকে অবশ্যই সেনাবাহিনী রাজি আছে, জিওসি মহোদয়রা রাজি আছে, ব্রিগেডরা রাজি আছে। আপনারা দাবি দিবেন, অবশ্যই ক্যাম্প সেখানে স্থাপন হবে। আর সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন হলে আমরা যারা অনিরাপদ আছি তারা সেখানে ইনশাআল্লাহ নিরাপদ হয়ে যাব। আমি আর বেশি বক্তব্য না রেখে শুধু এতটুকু বলবো যে আপনারা যে সমস্ত দাবিগুলো দিচ্ছে 1997 সালের শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির অধীনে এই চুক্তি থাকা অবস্থায় যেহেতু জাতিসংঘ আছে, মিডিয়া এই চুক্তি থাকা অবস্থায় আমরা আমাদের কোনো অধিকার সেখানে প্রতিষ্ঠিত করতে পারবো না। এই জন্য এই চুক্তি বাতিলের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ইন্টালেকচুয়াল ফাইট আপনাদেরকে করতে হবে। আমি আপনাদেরকে সংগ্রাম করতে বলবো না, ইন্টালেকচুয়াল একটা ফাইট আপনাদেরকে দিতে হবে, যেই ফাইটের আওয়াজটা জাতিসংঘ পর্যন্ত যেন পৌঁছে যায়। আজকে আপনারা আয়োজন করেছেন, আসলে আমি তো একটা মেসেজ প্রথমেই দিলাম, চট্টগ্রাম পর্যন্ত এখন হুমকির মুখে। আর বর্তমান সরকারকে যে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং যারা করতে চাচ্ছে, আমরা সিন্নয়ের ব্যাপারে শেখ হাসিনা যদি বিবৃতি দেয় তাহলে আপনারা বুঝতে পারেন যে আমাদের দেশের বিরুদ্ধে শুরু করে দিয়েছে। অলরেডি তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলতেছে, এই দিক থেকে একজনে ফেসবুকে বলতেছে, আফা আপনি যে বাংলাদেশে নাই, সমস্ত মানুষ এখন কাঁদতেছে আর বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো এমনও ফুলনি, ওই কথা শোনার পর এমন ফুলা ফুলছে, বলে বলতেছে তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকবো। তো আমিও চট্টগ্রামের অবশ্যই উপদেষ্টারা আমার এই বক্তব্যটা খুব অ্যাকসেপ্ট করেছে। আমি বলেছি আমরা 18 কোটি মানুষ আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে, তরুণ ভাইয়েরা আছে, আপনি চট করে ঢুকবেন, আমরা ফট করে ধরবো। যে ব্রিজ দিয়েছেন সেই ব্রিজ থেকে এমন ভাবে পানিতে ডুবাবো 7 বার, ডুবাই আপনারা কাশিমপুর কারাগারে নেব। আর মওলানা মতিউর রহমান নিজামীকে যে ফাঁসির মঞ্চে আপনি তুলেছিলেন, রশি এনেছিলেন, সেই ফাঁসির মঞ্চে রশি দিয়ে বাংলার মানুষ বিচারের মাধ্যমে আপনাকে ফাঁসি দেবে। আমি একটা আশার কথা বলবো ইয়াকুবুল চৌধুরী সাহেবের কাছে, সেটা হলো যে আজকেও সকাল আমি আসতেছি সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ, তো দুইজনে সেখানে গেছে, বলছে আজকের কোথায়, তো আমি যে এয়ারপোর্টে আমার আসলে এয়ারপোর্টে দরজা বন্ধ করে ফেলছে, তারপর কোনো রকমে করে তারপর তারা আমাকে ফ্লাইটে করে নিয়ে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই চেতনা এবং তাদের মধ্যে যে বিপ্লবের আগুন, বিশেষ করে সাইফুল ইসলাম আরিফের হত্যার পর ওরা যেইভাবে করে বর্তমানে তাদের মধ্যে যেই বিপ্লবী স্পৃহার সৃষ্টি হয়েছে, এই জন্য পার্বত্য চট্টগ্রামের এই বিষয় নিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ইমিডিয়েটলি আপনাদেরকে বসতে হবে এবং বসেই তাদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো ন্যাশনালি আমাদেরকে প্রচার করতে হবে। আপনাদের প্রচার অনেক হয়েছে, এখন আমাদের কথা মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহর কথা, নাহিদের কথা, সার্জিদের কথা, এদের কথায় জনগণ এখন বিশ্বাস করে। এই জন্য আমার সর্বশেষ পরামর্শ হলো ইমিডিয়েটলি তারা আজকে চট্টগ্রাম গেছে, আমি অবশ্য এখন তাড়াতাড়ি কোনো গিয়ে তাদের একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে যোগদান করব। তাদেরকে আমিও বলবো, কিন্তু আমি বলার চেয়ে আপনারাও যদি সবাই একটা গ্রুপের মাধ্যমে এদের সাথে যদি একটা ডায়লগ করতে পারেন, বসতে পারেন, তাহলে তারা যদি তাদের বক্তৃতায় পার্বত্য চট্টগ্রামের বিষয়টা যদি নিয়ে আসে, তাহলে আল্লাহর মেহেরবানি অবশ্যই বর্তমান চুক্তিটা যদি বাতিল করতে পারে, যেভাবে আদনানের সাথে বিদ্যুৎ চুক্তি বাতিল করেছে, পানি চুক্তির ব্যাপারে ইমিডিয়েটলি
বাতিল হবে টোটাল। তো 18টা চুক্তি করেছে শেখ হাসিনা ব্যবসা বাণিজ্য থেকে। আবার আজকে যদি আমরা এই 97 সালের ডিসেম্বর মাসে যে চুক্তি, এটার ব্যাপারে যদি আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যদি আওয়াজ তুলতে পারি, অবশ্যই এই চুক্তিও বাতিল হবে। এই জন্য আমাদেরকে আজকে যে যারা ব্যবস্থাপনা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমার ভাই তৌহিদ, আমাদের সম্মানিত প্রফেসর মুজাহিদ শেখ, আরো অন্যান্য যারা বক্তব্য রেখেছেন, সাংবাদিক রেখেছেন, আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত। তবে এখন কোনো দাবি দেওয়া নয়, এখন কোনো সংগ্রাম নয়, এখন হলো জাতীয় পার্বত্য চট্টগ্রাম যেমন বাঁচাতে হবে, চট্টগ্রামকে তেমনি বাঁচাতে হবে। আর ফেসিস্ট যারা যাতে করে বাংলাদেশে আর আসতে না পারে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম নয়, লড়াই নয়, ইন্টারঅ্যাকচুয়াল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য আপনাদের সবার কাছে সবিনয়ে অনুরোধ করব, বর্তমান উপদেষ্টাদের সাথে, ইন্টেরিয়র গভর্নরের সাথে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের বাইরে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান রেখে এবং তাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে আপনারা তাদের সাথে টাকার ঘোষণা দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানের পথ খুঁজে আমরা অবশ্যই পাবো, বের করতে পারবো। আপনাদের সবাইকে আন্তরিক প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়েছে। যারা ধৈর্য ধরে এই প্রোগ্রাম শুনেছেন এবং অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং রাঙ্গামাটি, বান্দরবন থেকে যারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের যারা শিক্ষাবিদ আছেন, তাদের সকলকে আমরা পার্বত্য চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এই জাতীয়